সকলকে নমস্কার। সপ্তদশ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের গণনা পর্ব চলছে। সেই জন্যই কিছু বক্তব্য, কিছু বিশ্লেষণ বলার জন্য আজকে এই প্রতিবেদন। সবাইকে আগে বলি, সকলকে বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আমরা যদি শেষ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দেখি, তাহলে দেখা গেছে সেখানে যেটা আছে, এখনো পর্যন্ত বিজেপি 195, তৃণমূল কংগ্রেস 87, কংগ্রেস 2টো, জনতা উন্নয়ন পার্টি 2টো, সিপিএম 1টি এগিয়ে, আর ইতিমধ্যেই বিজেপি 2টোতে জয়ী হয়ে গেছে। তো সময় এখন 4:18। আপাতত মোটামুটি যতটা অনুমান করা হচ্ছে যে এই যে ফলাফলের যে ধারা, এটা যদি ঠিকঠাক থাকে তো মোটামুটি ভাবে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে গঠন হতে চলেছে। এখন এই জাতীয়তাবাদী সরকার গঠন হওয়ার কয়েকটি বিশ্লেষণ যদি করি, কয়েকটি বিষয় যদি ভেবে দেখি, যে এই পরিণাম তো হওয়া খুবই স্বাভাবিক ছিল। কারণ সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে যেভাবে তোষণ নীতি চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তোষণ নীতি চলেছে, সেই তোষণ নীতির কারণে হিন্দু সমাজ ভীষণভাবে বীতশ্রদ্ধা এবং তাদের কোথাও না কোথাও একটা অস্তিত্ব সংকটের পর্যায়ে পৌঁছে গেছিল। কোথাও মনে হচ্ছিল না যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য আছে, বা পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে পশ্চিমবঙ্গের খুব একটা পার্থক্য আছে। একটা তালিবানি শাসন, একটা জিহাদিদের দৌরাত্ম্য এতটা পরিমাণে ভয়ঙ্কর আকার রূপ নিয়েছিল। কিন্তু তারপরেও এই 15 বছর ধরে চালানোর পরেও তৃণমূলের যে শীর্ষ নেতা যারা, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি বলেন বটে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলটা তো সর্বভারতীয় নয়, এটা হচ্ছে রাজ্যের একটি দল, একটি আঞ্চলিক দল। উনি একটা ঘোষণা করেছিলেন ইলেকশনের ঠিক শেষ প্রচারের দিনে, 29 তারিখে শেষ প্রচারের আগে আর কি, অর্থাৎ 27 তারিখে, যে আরামবাগে উনি একটা মন্তব্য করেছিলেন যে 4 তারিখে জল্লাদদের কত ক্ষমতা আছে উনি দেখে নেবেন, এবং কার কোন বাবা আছে, দিল্লিতে কোন বাবা আছে, সেই বাবা বাঁচায় কিনা উনি দেখবেন। একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক এইভাবে কি বলতে পারেন? আর যদি বলেই থাকেন তাহলে সেই মন্তব্যটা তো হিংসাত্মক মন্তব্য, মানুষকে মারধর করার মন্তব্য। এবং উনি যেই কথাটা বলেছেন, এই কথাটার কিন্তু বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। সে যারা রাজনৈতিক দল তারা হয়তো করেনি, বা কেউ হয়তো এফআইআর করেনি, বা নির্বাচন কমিশনও ওকে সেন্সার করেনি, করা উচিত ছিল, কারণ উনি যেভাবে উস্কানি দিয়েছিলেন। এবার চলে আসি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, অর্থাৎ কোটানকোট ভাইপোয়ের কথা। কেন বলছি? উনি যুবরাজ নিজেকে মনে করেন, এবং উনার দলের লোকেরাও সবাই উনাকে যুবরাজ মনে করেন। উনি আদতে যুবরাজ নন, উনি কোনো দায়িত্বশীল নেতাই নন। দায়িত্বশীল নেতা হলে এভাবে উস্কানিমূলক ভাষণ দিতে পারতেন না। আচ্ছা, অন্তত আজকের যদি আমি রেজাল্টের কথা ভাবি, উনি কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে? 4 তারিখে যদি ওনার বাবার ক্ষমতা থাকে, উনি কলকাতায় শহরে এসে দেখান। এই যে আজকে এত বড় একটা নির্বাচনে জয় পরাজয় থাকেই, আজকে যেভাবে ভরাডুবি হলো তাদের, এবং তারা এই ভরাডুবিটা তাদের কাঙ্ক্ষিতই ছিল, কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত শব্দের যে দূষণ বা শব্দ সন্ত্রাস, সেই শব্দ সন্ত্রাস চালিয়ে গেছে। এবং এই শব্দ সন্ত্রাসী ধীরে ধীরে কি হয়, ছোট বড় যারা রাজনৈতিক দলের কর্মী, শহর অঞ্চল, গ্রামীণ অঞ্চল, তারা প্রভাবিত হন, এবং তারা কিন্তু ভীষণভাবে সমাজে একটা হিংসার বাতাবরণ তৈরি করে। কারণটা কি? কারণ তাদের নেতা নেত্রীরা ওই ধরনের বক্তব্য দেন, এই কারণে সেটা হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম ভাবে উস্কানি দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি এই উস্কানিগুলো দেওয়ার ফলে কি হয়েছে, মানুষের মনে প্রচুর মানে সন্ত্রাস, ভয় ভীতির পরিবেশ উনি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা কোনো কাজে লাগেনি। কারণ হিন্দু সমাজ পুরো একত্রিত হয়েছে, এবং তারা একত্রিত হয়ে তারা ভোট দিয়েছে। এবং এখনো পর্যন্ত যে ধারা রয়েছে, সেই ধারা যদি আমরা দেখি, তাহলে সেই ধারাতে কিন্তু অবভিয়াসলি সেটা আগামী দিনে হয়তো জাতীয়তাবাদী সরকার গঠন হবেই হবে। এবং আজকে যখন 11টা 11:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একটি বিবৃতি জারি করেছেন। উনি বারবার বলেছেন সূর্যাস্তের পরে আমাদের জয় হবে। আপনাদের দলের সূর্য অলরেডি ডুবেই গেছে, আপনারা কোনোদিন আর আসতে পারবেন না। কিন্তু আপনারা গত 15 বছর মানুষের মনে যে দুঃখগুলো দিয়েছেন, সেই দুঃখগুলো কিন্তু মানুষ আজকে ভোটের রেজাল্টে তা প্রতিফলিত করেছে। দুঃখের মধ্যে কি কি ছিল? আপনারা আরজি করের মতো একটি গণধর্ষণ করে মারা সমাজের প্রতিষ্ঠিত একটি ডাক্তার, তাকে আপনারা খুন করেছেন নিজেদের হাতে, নিজেদের প্রাতিষ্ঠানিক তথ্য প্রমাণ দিয়ে। তারা এই খুনটাকে তারা প্রাতিষ্ঠানিক একটা খুন দিয়েছে, এবং পুলিশ প্রশাসনকে তারা সম্পূর্ণভাবে তারা রাজনীতিকরণের মধ্যে নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বলেছেন আমাদের পুলিশ আমাদের কথা শুনছে না। ম্যাডাম, পুলিশ আপনার নন, পুলিশ
কোনো দলেরও নয়, পুলিশ হচ্ছে সাধারণ জনসাধারণের, তারা হচ্ছে জনসেবক, তারা তারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তারা সমাজ ব্যবস্থা রয়েছেন, তারা প্রশাসনের একটা অঙ্গ। তো কাজে আপনার বা আপনার বাপের সম্পত্তি নয় সেটা, এটা আপনি ভুল করছেন। এবার চলে আসি যে এর পেছনে আর কি ঘটেছিল। আর ঘটেছিল যেটা হচ্ছে যে আমরা দেখেছি বকটুয়ের মতো গণহত্যা ঘটেছিল। মুর্শিদাবাদের ধুলিয়ানে যেভাবে ওয়াকফ আন্দোলনের নামে সেখানে মানুষকে বাড়িঘর থেকে ঘর ছাড়া করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, তার ফল প্রকাশিত হয়েছে। মানুষ একমত হয়ে তারা ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এবং তারা আর কি করেছে, তৃণমূল 26,000 লোকের চাকরি খেয়ে নিয়েছে, টাকার বিনিময়ে তারা চাকরি দিয়েছে। এবং তৃণমূল সেই সমস্ত চোরকে আবার টিকিট দিয়েছে, যে সমস্ত চোরেরা যাতে তারা তাদের সমাজে তারা আবার প্রতিষ্ঠিত করতে পারেন। আমরা আশা রাখবো সেই চোরদের মধ্যে হয়তো দু একজন জিতেও যেতে পারে, আবার কেউ কেউ হেরেও যেতে পারে। কিন্তু সব থেকে বড় চোর কিনি, সব থেকে বড় চোর হচ্ছে ওই কালীঘাটের যিনি থাকেন, তার আজকে পরাজয় ঘটবে, তার দল আজকে ডুবে যাবে। এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে চিরদিন কারো সমান যায় না, ক্ষমতা, দম্ভ, অহংকার কারো সারা জীবন থাকে না, সবকিছুর সমাপতন ঘটে। কিন্তু মানুষ 2011 সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি চেয়েছিল, পরিবর্তন চেয়েছিল, মানে হারমাদদের থেকে ক্ষমতা যখন মানে তৃণমূলের কাছে এসেছিল, সেই তৃণমূল কিন্তু উল্টেই উন্মাদ হয়ে গেছে, তারা ক্ষমতা লোভী উন্মাদ হয়ে গেছে। সেই তৃণমূলের আজকে পরাজয় ঘটতে চলেছে, এখনো ঘটেনি কিন্তু ঘটতে চলেছে, আগামী দিনে সে ঘটবেও। এবং তারা হয়তো সব থেকে দ্বিতীয় বিরোধী দল হিসেবে তারা আসনে অংশগ্রহণ করবে, এবং তারা সমাজে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো একবারও বলা হয়নি যে নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এই নির্বাচনে একটাও রক্তপাত হয়নি, একটাও খুন বা হত্যা হয়নি, একটাও ধর্ষণ হয়নি, কারো মায়ের কোল এখনো পর্যন্ত খালি হয়নি। কিন্তু যদি এই যে 100 মানে 98টা বা 194 থেকে 98টায় যদি তৃণমূল এগিয়ে থাকতো, তাহলে কিন্তু অলরেডি দুপুর 12টার পর থেকেই সারা পশ্চিম জুড়ে কিন্তু একটা অরাজকতা তৈরি করে ফেলতো তারা। তারা কোথাও না কোথাও সেই সমস্ত জল্লাদদের হাতেই ক্ষমতা দিয়ে দিত, সেই জল্লাদরা যারা দাপাদাপি করতো, মানুষের জনজীবনকে বিপর্যয় করতো। তো সেই কারণে একটা কথাই বলবো, যে মানুষের জনমত রায়কে আপনারা মেনে নিতে শিখুন, আপনারা তাকে গ্রহণ করতে শিখুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গেই বাংলা ভাষার জন্য দাড়িভিটে রাজেশ তাপসকে পুলিশের গুলিতে মারা যেতে হয়েছিল, এবং সেই পুলিশকে নিয়ন্ত্রণ করেছিল এই তৃণমূল সরকার। সেই সরকারের আজকে পতন ঘটতে চলেছে। এবং যত পশ্চিমবঙ্গে অন্যায় অবিচার হয়েছে, সমস্ত অন্যায় অবিচারের বিচার হবে, আমরা এই আশাই রাখবো। এবং যারা আদতে এই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে সামনে এনে সারা ভারতবর্ষের মানুষের কাছে বিদ্বেষ ছড়ায়, সেই সমস্ত বাংলা পক্ষ কাংলা পক্ষ যাতে আগামী দিনে তারা এই পশ্চিমবঙ্গের যে তথাকথিত যে যে সমস্ত মেকি শক্তি, যে সমস্ত ঋণাত্মক বা ধ্বংসাত্মক শক্তি, সেই ধ্বংসাত্মক শক্তিগুলো যাতে চিরতর অবলুপ্ত ঘটে যায়, আমরা সেই কামনাই করব। এবং পশ্চিমবঙ্গের মানুষের যাতে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা যাতে উন্নতি প্রগতি ঘটে। এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন বন্দে মাতরমের, ঋষি অরবিন্দ যে স্বপ্ন দেখেছিলেন ভবানী মন্দির, ভারত মায়ের জয়, যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, যে যে স্বপ্ন দেখেছিলেন দৈবী শক্তির জাগরণ, সেই জাগরণ যাতে পূরণ হয়। এবং আপামর প্রত্যেকটা বাঙালি যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তারা যে স্বপ্ন নিয়ে আত্মবলিদান দিয়েছেন, সেই আত্মবলিদান যাতে সম্পূর্ণভাবে সার্থক হয়। এবং স্বাধীনতা উত্তর পরবর্তী যুগে যেভাবে যুক্তফ্রন্ট কংগ্রেস বা বামপন্থীরা তৃণমূলে যে অপশাসন চালিয়েছে, সেই অপশাসনের ছায়া থেকে বাংলা বেরিয়ে আসে, এবং পশ্চিমবঙ্গ যাতে সারা ভারতবর্ষে একটি বিশাল নেতৃত্ব দিতে পারে। বিকশিত ভারত গড়তে গেলে বিকশিত পশ্চিমবঙ্গ অবশ্যই দরকার। উন্নত ভারতবর্ষ হতে গেলে উন্নত পশ্চিমবঙ্গ অবশ্যই দরকার, উজ্জ্বল পশ্চিমবঙ্গ অবশ্যই দরকার। এবং পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ থেকে প্রত্যেকটা যে বুদ্ধিমান দৃপ্ত বাঙালি আছে, তাদের যেন মেধার যথাযোগ্য বিচার হয়, তারা যেন তাদের মর্যাদা পান, এবং তারা যেন পশ্চিমবঙ্গের জন্যই কিছু করতে পারেন, আমরা এই আশাই রাখবো। তবে এখনো ফলাফল চূড়ান্ত হয়নি, নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেনি, কিন্তু যতটা ধারা দেখা যাচ্ছে তা দেখে একটা আমরা অনুমান, আইডিয়া বা একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তবে একটা কথা মনে রাখা দরকার, যে সমস্ত তৃণমূলের নেতারা দৌরাত্ম্য দেখিয়েছিলেন, তাদের দিন কিন্তু শেষ। আমি একটু আগেই দেখছিলাম যে তিনাঙ্কুর ভট্টাচার্য ওই নোয়াপাড়াতে গিয়ে বলছে তাকে নাকি মেরে বের করে দিয়েছে। বীজপুরের যে প্রার্থী দাঁড়িয়েছিলেন রাজ চক্রবর্তী, তাকে দেখলাম যে 2-3 জন মানে আড়াল করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নাকি কাদা ছুঁড়ে মেরেছে। এগুলো কিছুই না। 2021 সালের নির্বাচনের ফলাফল দেখুন 2রা মেতে কি ঘটেছিল।
সেগুলো কিছুই না। তো সেই কারণে যে যেমন কর্ম করবে তার ফলটাও সেরকম হবে। তো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এই ঘুরিয়ে বলতে হয় যে আপনারা হচ্ছে জল্লাদ, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। আগামী দিনে আপনারাও আইনের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে আসবেন। যে যত অন্যায় করেছেন, যে যত চুরি করেছেন তার বিচার অবশ্যই হবে, এবং এই আশা রেখেই আমরা আপাতত এই নির্বাচনের ফলাফলকে দেখার চেষ্টা করব। তো সকলকে নমস্কার। এই বক্তব্য বা এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আবার ফলাফল চূড়ান্ত হওয়ার পরে আবার করব। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয় হয়। জয় শ্রীরাম।